গল্পকথা চ্যানেলে এবার থেকে শুনতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ৪ অধ্যায়। উপন্যাসটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। আজ তার প্রথম পর্ব। এলার মনে পড়ে তার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। তার মা মায়াময়ের ছিল বাতিকের ধাত। তার ব্যবহারটা বিচার বিবেচনার প্রশস্ত পথ ধরে চলতে পারত না। বেহিসাবি মেজাজের অসংযত ঝাপটায় সংসারকে তিনি যখন তখন ক্ষুব্ধ করে তুলতেন। শাসন করতেন অন্যায় করে, সন্দেহ করতেন অকারণে। মেয়ে যখন অপরাধ অস্বীকার করত, ফস করে বলতেন, মিথ্যে কথা বলছিস। অথচ অবিমিশ্র সত্য কথা বলা মেয়ের একটা ব্যসন বললেই হয়। এজন্যেই সে শাস্তি পেয়েছে সবচেয়ে বেশি। সকল রকম অবিচারের বিরুদ্ধে অসহিষ্ণুতা তার স্বভাবে প্রবল হয়ে উঠেছে। তার মার কাছে মনে হয়েছে এইটাই স্ত্রী ধর্মনীতির বিরুদ্ধ। একটা কথা সে বাল্যকাল থেকে বুঝেছে যে দুর্বলতা অত্যাচারের প্রধান বাহন। ওদের পরিবারে যে সকল আশ্রিত অন্নজীবী ছিল, যারা পরের অনুগ্রহ নিগ্রহের সংকীর্ণ বেড়া দেওয়া ক্ষেত্রের মধ্যে নিঃসহায়ভাবে আবদ্ধ, তারাই কলুষিত করেছে ওদের পরিবারের আবহাওয়াকে। তারাই ওর মায়ের অন্ধ প্রভুত্ব চর্চাকে বাধাবিহীন করে তুলেছে। এই অস্বাস্থ্যকর অবস্থার প্রতিক্রিয়ারূপেই ওর মনে অল্প বয়স থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষা এত দুর্দাম হয়ে উঠেছিল। এলার বাপ নরেশ দাশগুপ্ত সাইকোলজিতে বিলিতি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে এসেছেন। তীক্ষ্ণ তার বৈজ্ঞানিক বিচারশক্তি। অধ্যাপনায় তিনি বিশেষভাবে যশস্বী। প্রাদেশিক প্রাইভেট কলেজে তিনি স্থান নিয়েছেন যেহেতু সেই প্রদেশে তার জন্ম। সাংসারিক উন্নতির দিকে তার লোভ কম, সে সম্বন্ধে দক্ষতাও সামান্য। ভুল করে লোককে বিশ্বাস করা ও বিশ্বাস করে নিজের ক্ষতি করা বারবারকার অভিজ্ঞতাতেও তার শোধন হয়নি। ঠকিয়ে কিংবা অনায়াসে যারা উপকার আদায় করে, তাদের কৃতজ্ঞতা সবচেয়ে অকরুণ। যখন সেটা প্রকাশ পেত, সেটাকে মনস্তত্ত্বের বিশেষ তথ্য বলে মানুষটি অনায়াসে স্বীকার করে নিতেন। মনে বা মুখে নালিশ করতেন না। বিষয়বুদ্ধির ত্রুটি নিয়ে স্ত্রীর কাছে কখনো তিনি ক্ষমা পাননি। খোঁটা খেয়েছেন প্রতিদিন। নালিশের কারণ অতীতকালবর্তী হলেও তার স্ত্রী কখনো ভুলতে পারতেন না। যখন তখন তীক্ষ্ণ খোঁচায় উস্কিয়ে দিয়ে তার দাহকে ঠান্ডা হতে দেওয়া অসাধ্য করে তুলতেন। বিশ্বাসপরায়ণ ঔদার্যের গুণেই তার বাপকে কেবলই ঠকতে ও দুঃখ পেতে দেখে বাপের উপর এলার ছিল সদা ব্যথিত স্নেহ, যেমন সকরুণ স্নেহ মায়ের থাকে অবুঝ বালকের পরে। সবচেয়ে তাকে আঘাত করত যখন মায়ের কলহের ভাষায় তীব্র ইঙ্গিত থাকত যে বুদ্ধি বিবেচনায় তিনি তার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ। এলা নানা উপলক্ষে মায়ের কাছে তার বাবার অসম্মান দেখতে পেয়েছে। তা নিয়ে নিষ্ফল আক্রোশে চোখের জলে রাত্রে তার বালিশ ভিজে গেছে। এরকম অতিমাত্র ধৈর্য অন্যায় বলে এলা অনেক সময় তার বাবাকে মনে মনে অপরাধী না করে থাকতে পারেনি। অত্যন্ত পীড়িত হয়ে একদিন এলা বাবাকে বলেছিল, এরকম অন্যায় চুপ করে সহ্য করাই অন্যায়। নরেশ বললেন, স্বভাবের প্রতিবাদ করাও যা, আর তপ্ত লোহায় হাত বুলিয়ে তাকে ঠান্ডা করতে যাওয়াও তাই। তাতে বীরত্ব থাকতে পারে, কিন্তু আরাম নেই। চুপ করে থাকাতে আরাম আরও কম। বলে এলা দ্রুত চলে গেল। এদিকে সংসারে এলা দেখতে পায়, যারা মায়ের মন জুগিয়ে চলবার কৌশল জানে, তাদের চক্রান্তে নিষ্ঠুর অন্যায় ঘটে অপরাধীনের প্রতি। এলা সইতে পারে না। উত্তেজিত হয়ে সত্য প্রমাণ উপস্থিত করে বিচার কর্ত্রীর সামনে। কিন্তু কর্তৃত্বের অহমিকার কাছে অকাট্য যুক্তি দুঃসহ স্পর্ধা। অনুকূল ঝোড়ো হাওয়ার মতো তাতে বিচারের নৌকো এগিয়ে দেয় না, নৌকো দেয় কাত করে। এই পরিবারে আরও একটি উপসর্গ ছিল যা এলার মনকে নিয়ত আঘাত করেছে। সে তার মায়ের সূচিবায়ু। একদিন কোনো মুসলমান অভ্যাগতকে বসবার জন্যে এলা মাদুর পেতে দিয়েছিল। সে মাদুর মা ফেলে দিলেন। গালচে দিলে দোষ হতো না। এলার তার্কিক মন তর্ক না করে থাকতে পারে না। বাবাকে একদিন জিজ্ঞেস করলে, আচ্ছা, এসব ছোঁয়াছুঁয়ি নাওয়া খাওয়া নিয়ে কটকেনা মেয়েদেরই কেন এত পেয়ে বসে? এতে হৃদয়ের তো স্থান নেই, বরং বিরুদ্ধতা আছে। এ তো কেবল যন্ত্রের মতো অন্ধভাবে মেনে চলা। সাইকোলজিস্ট বাবা বললেন, মেয়েদের 1000 বছরের হাতকড়ি লাগানো মন, তারা মানবে, প্রশ্ন করবে না। এইটিতেই সমাজ মনিবের কাছে বকশিস পেয়েছে। সেই জন্যে মানাটা যত বেশি অন্ধ হয়, তার দাম তাদের কাছে তত বড় হয়ে ওঠে। মেয়েলি পুরুষদেরও এই দশা। আচারের নিরর্থকতা সম্বন্ধে এলা বারবার মাকে প্রশ্ন না করে থাকতে পারেনি। বারবার তার উত্তর পেয়েছে ভৎসনায়। নিয়ত এই ধাক্কায় এলার মন অবাধ্যতার দিকে ঝুঁকে পড়েছে। নরেশ দেখলেন পারিবারিক এইসব দ্বন্দ্বে মেয়ের শরীর খারাপ হয়ে উঠছে। সেটা তাকে অত্যন্ত বাজল। এমন সময় একদিন এলা একটা বিশেষ অবিচারে কঠোরভাবে আহত হয়ে নরেশের কাছে এসে জানালো, বাবা, আমাকে কলকাতায় বোর্ডিংয়ে পাঠাও। প্রস্তাবটা তাদের দুইজনের পক্ষেই দুঃখকর, কিন্তু বাপ অবস্থা বুঝলেন
এবং মায়াময়ের দিক থেকে প্রতিকূল ঝঞ্ঝাঘাতের মধ্যেও এলাকে পাঠিয়ে দিলেন দূরে। আপন নিষ্করুণ সংসারে নিমগ্ন হয়ে রইলেন অধ্যয়ন অধ্যাপনায়। মা বললেন, শহরে পাঠিয়ে মেয়েকে মেম সাহেব বানাতে চাও তো বানাও, কিন্তু ওই তোমার আদুরে মেয়েকে প্রাণান্তে ভুগতে হবে শ্বশুরঘর করবার দিনে, তখন আমাকে দোষ দিও না। মেয়ের ব্যবহারে কলিকালোচিত স্বাতন্ত্র্যের দুর্লক্ষণ দেখে এই আশঙ্কা তার মা বারবার প্রকাশ করেছেন। এলা তার ভাবি শাশুড়ির হাড় জ্বালাতন করবে সেই সম্ভাবনা নিশ্চিত জেনে সেই কাল্পনিক গৃহিণীর প্রতি তার অনুকম্পা মুখর হয়ে উঠত। এর থেকে মেয়ের মনে ধারণা দৃঢ় হয়েছিল যে বিয়ের জন্যে মেয়েদের প্রস্তুত হতে হয় আত্মসম্মানকে পঙ্গু করে, ন্যায় অন্যায় বোধকে অসার করে দিয়ে। এলা যখন ম্যাট্রিক পার হয়ে কলেজে প্রবেশ করেছে তখন মায়ের মৃত্যু হলো। নরেশ মাঝে মাঝে বিয়ের প্রস্তাবে মেয়েকে রাজি করতে চেষ্টা করেছেন। এলা অপূর্ব সুন্দরী, পাত্রের তরফে প্রার্থীর অভাব ছিল না, কিন্তু বিবাহের প্রতি বিমুখতা তার সংস্কারগত। মেয়ে পরীক্ষাগুলো পাশ করলে তাকে অবিবাহিত রেখে বাপ গেলেন মারা। সুরেশ ছিল তার কনিষ্ঠ ভাই। নরেশ এই ভাইকে মানুষ করেছেন, শেষ পর্যন্ত পড়িয়েছেন খরচ দিয়ে। 2 বছরের মতো তাকে বিলেতে পাঠিয়ে স্ত্রীর কাছে লাঞ্ছিত এবং মহাজনের কাছে ঋণী হয়েছেন। সুরেশ এখন ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। কর্ম উপলক্ষে ঘুরতে হয় নানা প্রদেশে। তারই উপর পড়ল এলার ভার। একান্ত যত্ন করেই ভার নিলেন। সুরেশের স্ত্রীর নাম মাধবী। তিনি যে পরিবারের মেয়ে সেই পরিবারের স্ত্রীলোকদের পরিমিত পড়াশোনাই ছিল প্রচলিত। তার পরিমাণ মাঝারি মাপের চেয়ে কম বই বেশি নয়। স্বামী বিলেত থেকে ফিরে এসে উচ্চ পদ নিয়ে দূরে দূরে যখন ঘুরতেন তখন তাকে বাইরের নানা লোকের সঙ্গে সামাজিকতা করতে হতো। কিছুদিন অভ্যাসের পর মাধবীর নিমন্ত্রণ আমন্ত্রণে বিজাতীয় লৌকিকতা পালন করতে অভ্যস্ত হয়েছিলেন। এমনকি গোড়াদের ক্লাবেও পঙ্গু ইংরেজি ভাষাকে সকারণ ও অকারণ হাসির দ্বারা পূরণ করে কাজ চালিয়ে আসতে পারতেন। এমন সময় সুরেশ কোনো প্রদেশের বড় শহরে যখন আছেন, এলা এলো তাঁর ঘরে। রূপে গুণে বিদ্যায় কাকার মনে গর্ব জাগিয়ে তুললে। ওর উপরওয়ালা বা সহকর্মী এবং দেশি ও বিলিতি আলাপি পরিচিতদের কাছে নানা উপলক্ষে এলাকে প্রকাশিত করবার জন্যে তিনি ব্যগ্র হয়ে উঠলেন। এলার স্ত্রীবুদ্ধিতে বুঝতে বাকি রইল না যে এর ফল ভালো হচ্ছে না। মাধবী মিথ্যা আরামের ভান করে ক্ষণে ক্ষণে বলতে লাগলেন, বাঁচা গেল, বিলিতি কায়দার সামাজিকতার দায় আমার ঘাড়ে চাপানো কেন বাপু? আমার না আছে বিদ্যে, না আছে বুদ্ধি। ভাবগতিক দেখে এলা নিজের চারিদিকে প্রায় একটা জেনানা খাড়া করে তুললে। সুরেশের মেয়ে সুরমার পড়াবার ভার সে অতিরিক্ত উৎসাহের সঙ্গে নিলে। একটা থিসিস লিখতে লাগিয়ে দিলে তার বাকি সময়টুকু। বিষয়টা বাংলা মঙ্গলকাব্য ও চসারের কাব্যের তুলনা। এই নিয়ে সুরেশ মহা উৎসাহিত। এই সংবাদটা চারদিকে প্রচার করে দিলেন। মাধবী মুখ বাঁকা করে বললেন, বাড়াবাড়ি। স্বামীকে বললেন, এলার কাছে ফস করে মেয়েকে পড়তে দিলে কেন? অধর মাস্টার কি দোষ করেছে? যাই বলো না, আমি কিন্তু। সুরেশ অবাক হয়ে বললেন, কি বলো তুমি? এলার সঙ্গে অধরের তুলনা? 2টো নোট বই মুখস্থ করে পাশ করলেই বিদ্যে হয় না, বলে ঘাড় বেঁকিয়ে গৃহিণী ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। একটা কথা স্বামীকে বলতেও তার মুখে বাধে। সুরমার বয়স 13 পেরোতে চলল। আজ বাদে কাল পাত্র খুঁজতে দেশ ঝেঁটিয়ে বেড়াতে হবে। তখন এলা সুরমার কাছে থাকলে ছেলেগুলোর চোখে যে ফ্যাকাশে কটা রঙের নেশা। ওরা কি জানে কাকে বলে সুন্দর। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর ভাবেন, এইসব কথা কর্তাকে জানিয়ে ফল নেই। পুরুষরা যে সংসার কানা। যত শীঘ্র হয় এলার বিয়ে হয়ে যাক এই চেষ্টায় উঠে পড়ে লাগলেন গৃহিণী। বেশি চেষ্টা করতে হয় না, ভালো ভালো পাত্র আপনি এসে জোটে। এমন সব পাত্র সুরমার সঙ্গে যাদের সম্বন্ধ ঘটাবার জন্য মাধবী লুব্ধ হয়ে ওঠেন, অথচ এলা তাদের বারে বারে নিরাশ করে ফিরিয়ে দেয়। ভাইঝির একগুঁয়ে অবিবেচনায় উদ্বিগ্ন হলেন সুরেশ। কাকি হলেন অত্যন্ত অসহিষ্ণু। তিনি জানেন সৎপাত্রকে উপেক্ষা করা সমর্থ বয়সের বাঙালি মেয়ের পক্ষে অপরাধ। নানা রকম বয়সোচিত দুর্যোগের আশঙ্কা করতে লাগলেন এবং দায়িত্ববোধে অভিভূত হল তার অন্তঃকরণ। এলা স্পষ্টই বুঝতে পারলে যে সে তার কাকার স্নেহের সঙ্গে কাকার সংসারে দ্বন্দ্ব ঘটাতে বসেছে। এমন সময় ইন্দ্রনাথ এলেন সেই শহরে। দেশের ছাত্রীরা তাকে মানত রাজ চক্রবর্তীর মতো। অসাধারণ তার তেজ, আর বিদ্যার খ্যাতিও প্রভূত। একদিন সুরেশের ওখানে তার নিমন্ত্রণ। সেদিন কোনো এক সুযোগে এলা অপরিচয় সত্ত্বেও অসংকোচে তার কাছে এসে বললেন, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? আজকালকার দিনে এরকম আবেদন বিশেষ আশ্চর্যের নয়, কিন্তু তবু মেয়েটির দীপ্তি দেখে চমক লাগলো ইন্দ্রনাথের। তিনি বললেন, কলকাতার সম্প্রতি নারায়ণী হাই স্কুল মেয়েদের জন্য খোলা হয়েছে। তোমাকে তার কর্তৃপদ দিতে পারি। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আমাকে বিশ্বাস করেন।
ইন্দ্রনাথ এলার মুখের দিকে তার উজ্জ্বল দৃষ্টি রেখে বললেন, আমি লোক চিনি, তোমাকে বিশ্বাস করতে আমার মুহূর্তকাল বিলম্ব হয়নি। তোমাকে দেখবা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। হঠাৎ ইন্দ্রনাথের মুখে এমন কথা শুনে এলার বুকের মধ্যে কেঁপে উঠল। সে বললে, আপনার কথা আমার ভয় হয়, ভুল করে আমাকে বাড়াবেন না। আপনার ধারণার যোগ্য হবার জন্য দুঃসাধ্য চেষ্টা করতে গেলে ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলব আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। ইন্দ্রনাথ বললেন, সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না এই প্রতিজ্ঞা তোমাকে স্বীকার করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশের। এলা মাথা তুলে বললে, এই প্রতিজ্ঞাই আমার। কাকা গমনোদ্যত এলাকে বললেন, তোকে আর কোনোদিন বিয়ের কথা বলবো না, তুই আমার কাছেই থাক। এখানেই পাড়ার মেয়েদের পড়াবার ভার নিয়ে একটা ছোটোখাটো ক্লাস খুললে দোষ কি? কাকি স্নেহাদ্র স্বামীর অবিবেচনায় বিরক্ত হয়ে বললেন, ওর বয়স হয়েছে, ওর নিজের দায় নিজেই নিতে চায়, সে ভালোই তো, তুমি কেন বাধা দিতে যাও মাঝের থেকে? তুমি যাই মনে করো না কেন, আমি বলে রাখছি ওর ভাবনা আমি ভাবতে পারবো না। এলা খুব জোর করেই বললে, আমি কাজ পেয়েছি, কাজ করতেই যাব। এলা কাজ করতেই গেল। এই ভূমিকার পরে 5 বছর উত্তীর্ণ হল। এখন কাহিনী অনেক দূর অগ্রসর হয়েছে। দৃশ্য চায়ের দোকান, তারই একপাশে একটি ছোট ঘর। সেই ঘরে বিক্রির জন্য সাজানো কিছু স্কুল কলেজের পাঠ্য বই, অনেকগুলি সেকেন্ড হ্যান্ড। কিছু আছে ইউরোপীয় আধুনিক গল্প নাটকের ইংরেজি তর্জমা। সেগুলো অল্পবিত্ত ছেলেরা পাতা উল্টিয়ে পড়ে চলে যায়, দোকানদার আপত্তি করে না। স্বত্বাধিকারী কানাই গুপ্ত পুলিশের পেনশনভোগী সাবেক সাব ইন্সপেক্টর। সামনে সদর রাস্তা, বাঁ পাশ দিয়ে গেছে গলি। যারা নিভৃতে চা খেতে চায় তাদের জন্য ঘরের এক অংশ ছিন্নপ্রায় চটের পর্দা দিয়ে ভাগ করা। আজ সেই দিকটাতে একটা বিশেষ আয়োজনের লক্ষণ। যথেষ্ট পরিমাণ টুল চৌকির অসদ্ভাব পূরণ করেছে দার্জিলিং চা কোম্পানির মার্কামারা প্যাক বাক্স। চায়ের পাত্রে অগত্যা বৈসাদৃশ্য। তাদের কতকগুলি নীল রঙের এনামেলের, কতকগুলি সাদা চীনামাটির। টেবিলের হাতল ভাঙা দুধের জগে ফুলের তোড়া। বেলা প্রায় 3টে। ছেলেরা এলালতাকে নিমন্ত্রণের সময় নির্দেশ করে দিয়েছিল ঠিক 2:30টায়। বলেছিল 1 মিনিট পিছিয়ে এলে চলবে না। অসময় নিমন্ত্রণ, যেহেতু ওই সময়টাতেই দোকান শূন্য থাকে। চা পিপাসুর ভিড় লাগে 4:30 পর থেকে। এলা ঠিক সময়ে উপস্থিত। কোথাও ছেলেদের একজনেরও দেখা নেই। একলা বসে তাই ভাবছিল, তবে কি শুনতে তারিখের ভুল হয়েছে? এমন সময় ইন্দ্রনাথকে ঘরে ঢুকতে দেখে চমকে উঠল। এ জায়গায় তাকে কোনো মতেই আশা করা যায় না। ইন্দ্রনাথ ইউরোপে কাটিয়েছেন অনেক দিন, বিশেষ খ্যাতি পেয়েছেন সায়েন্সে। যথেষ্ট উঁচু পদে প্রবেশের অধিকার তার ছিল। ইউরোপীয় অধ্যাপকদের প্রশংসাপত্র ছিল উদার ভাষায়। ইউরোপে থাকতে ভারতীয় কোনো একজন পলিটিক্যাল বদনামের সঙ্গে তার কদাচিৎ দেখা সাক্ষাৎ হয়েছিল। দেশে ফিরে এলে তারই লাঞ্ছনা তাকে সকল কর্মে বাধা দিতে লাগল। অবশেষে ইংল্যান্ডের খ্যাতনামা কোনো বিজ্ঞান আচার্যের বিশেষ সুপারিশে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু সে কাজ অযোগ্য অধিনায়কের অধীনে। অযোগ্যতার সঙ্গে ঈর্ষা থাকে প্রখর, তাই তার বৈজ্ঞানিক গবেষণার চেষ্টা উপরওয়ালার হাত থেকে ব্যাঘাত পেতে লাগলো পদে পদে। শেষে এমন জায়গায় তাকে বদলি হতে হলো যেখানে ল্যাবরেটরি নেই। বুঝতে পারলেন এদেশে তার জীবনের সর্বোচ্চ অধ্যাবসায়ের পথ অবরুদ্ধ। একই প্রদক্ষিণ পথে অধ্যাপনার চিরাভ্যস্ত চাকা ঘুরিয়ে অবশেষে কিঞ্চিত পেনশন ভোগ করে জীবলীলা সংবরণ করবেন, নিজের এই দুর্গতির আশঙ্কা তিনি কিছুতেই স্বীকার করতে পারলেন না। তিনি নিশ্চিত জানতেন অন্য যে কোনো দেশে সম্মান লাভের শক্তি তার প্রচুর ছিল। একদা ইন্দ্রনাথ জার্মান ফরাসি ভাষা শেখাবার একটা প্রাইভেট ক্লাস খুললেন। সেই সঙ্গে ভার নিলেন বটানি ও জিওলজিতে কলেজের ছাত্রদের সাহায্য করবার। ক্রমে এই ক্ষুদ্র অনুষ্ঠানের গোপন তলদেশ পেয়ে একটা অপ্রকাশ্য সাধনার জটিল শিকড় জেলখানার প্রাঙ্গণের মাঝখান দিয়ে ছড়িয়ে পড়ল বহুদূরে। ইন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এলা, তুমি যে এখানে? এলা বললেন, আপনি আমার বাড়িতে ওদের যাওয়া নিষেধ করেছেন, সেই জন্যে ছেলেরা এখানেই আমাকে ডেকেছে। সে খবর আগেই পেয়েছি, পেয়ে জরুর তাদের অন্যত্র কাজে লাগিয়ে দিলুম। ওদের সকলের হয়ে অ্যাপোলজি করতে এসেছি, বিলও শোধ করে দেব। কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে সেই কথাটা চাপা দেবার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে একটা প্রবন্ধ কাগজে পাঠিয়ে দিয়েছি। আপনি লিখেছেন? আপনার কলমে বেনামি চলে না, লোকে ওটাকে অকৃত্রিম বলে বিশ্বাস করবে না। বাঁ হাত দিয়ে কাঁচা করে লেখা, বুদ্ধির পরিচয় নেই, সদুপদেশ আছে।
কীরকম? তুমি লিখছ ছেলেরা অকাল বোধনে দেশকে মারতে বসেছে। বঙ্গ নারীদের কাছে তোমার সকরুণ আপিল এই যে তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা করে। বলেছ দূর থেকে ভৎসনা করলে কানে পৌঁছবে না, ওদের মাঝখানে গিয়ে পড়তে হবে, যেখানে ওদের নেশার আড্ডা। শাসনকর্তাদের সন্দেহ হতে পারে, তা হোক। বলেছ তোমরা মায়ের জাত, ওদের শাস্তি নিজে নিয়েও যদি ওদের বাঁচাতে পারো মরণ সার্থক হবে। আজকাল সর্বদাই বলে থাকো তোমরা মায়ের জাত, ওই কথাটাকে লবণম্বুতে ভিজিয়ে লেখার মধ্যে বসিয়ে দিয়েছি। মাতৃবৎসল পাঠকের চোখে জল আসবে। যদি তুমি পুরুষ হতে এরপরে রায়বাহাদুর পদবি পাওয়া অসম্ভব হতো না। আপনি যা লিখেছেন সেটা যে একেবারেই আমার কথা হতে পারে না তা আমি বলবো না। এই সর্বনেশে ছেলেগুলোকে আমি ভালোবাসি। অমন ছেলে আছে কোথায়? একদিন ওদের সঙ্গে কলেজে পড়েছি। প্রথম ওরা আমার নামে বোর্ডে লিখেছে যাতা। পিছন থেকে ছোট এলাচ বলে চেঁচিয়ে ডেকেই ভালো মানুষের মতো আকাশের দিকে তাকিয়েছে। 4th ইয়ারে পড়তো আমার বন্ধু ইন্দ্রাণী, তাকে বলতো বড় এলাচ। সে বেচারার বহরে কিছু বাহুল্য ছিল, রংটাও উজ্জ্বল ছিল না। এসব ছোটোখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে রাগারাগি করত। আমি কিন্তু ছেলেদের পক্ষ নিয়েছি। আমি জানতুম আমরা ওদের চোখে অনভ্যস্ত, তাই ওদের ব্যাপারটা হয়ে পড়ে এলোমেলো। কদর্য হয় কখনো কখনো, কিন্তু সেটা ওদের স্বাভাবিক নয়। যখন অভ্যেস হয়ে গেল সুর আপনি এলো সহজ হয়ে। ছোট এলাচ হলো এলাদি। মাঝে মাঝে কারোর সুরে মধুর রস লেগেছে, কেনই বা লাগবে না? আমি কখনো ভয় করিনি তা নিয়ে। আমার অভিজ্ঞতায় দেখেছি ছেলেদের সঙ্গে ব্যবহার করা খুবই সহজ। মেয়েরা জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি ওদের মৃগয়া করবার দিকে ঝোঁক না দেয়। তারপরে একে একে দেখলুম ওদের মধ্যে সবচেয়ে ভালো যারা, যাদের ইতরতা নেই, মেয়েদের উপরে সম্মান যাদের পুরুষের যোগ্য। অর্থাৎ কলকাতার রসিক ছেলেদের মতো যাদের রস গাঁজিয়ে ওঠা নয়। হ্যাঁ, তারাই ছুটল মৃত্যুদূতের পিছন পিছন মরিয়া হয়ে। তারা প্রায় সবাই আমারই মতো বাঙাল। ওরাই যদি মরতে ছোটে, আমি চাইনে ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু দেখুন মাস্টারমশাই, সত্যি কথা বলবো, যতই দিন যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয়ে নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতি চলছে যেন নিজের বেতালা ঝোঁকে বিচার শক্তির বাইরে। ভালো লাগছে না। অমন সব ছেলেদের কোন অন্ধশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে? আমার বুক ফেটে যায়। বৎসে, এই যে ধিক্কার, এটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ লেগেছিল। ডাক্তারি শেখবার গোড়ায় মরা কাটবার সময় ঘৃণায় প্রায় মূর্ছা গিয়েছিলুম। ওই ঘৃণাটাই ঘৃণ্য। শক্তির গোড়ায় নিষ্ঠুরের সাধনা, শেষে হয়তো ক্ষমা। তোমরা বলে থাকো মেয়েরা মায়ের জাত, কথাটা গৌরবের নয়। মা তো প্রকৃতির হাতে সত্যই বানানো, জন্তু জানোয়াররাও বাদ যায় না। তার চেয়ে বড় কথা তোমরা শক্তিরূপিণী। এইটাকেই প্রমাণ করতে হবে দয়া মায়ার জলাজমি পেরিয়ে গিয়ে শক্ত ডাঙায়। শক্তি দাও, পুরুষকে শক্তি দাও। এসব মস্ত কথা বলে আপনি ভোলাচ্ছেন আমাদের। আমরা আসলে যা তার চেয়ে দাবি করছেন অনেক বেশি, এতটা সইবে না। দাবির জোরেই দাবি সত্য হয়। তোমাদের আমরা যা বিশ্বাস করতে থাকবো তোমরা তাই হয়ে উঠবে। তোমরাও তেমনি করে আমাদের বিশ্বাস করো, যাতে আমাদের সাধনা সত্য হয়। আপনাকে কথা কওয়াতে ভালোবাসি, কিন্তু এখন সে নয়। আমি নিজে কিছু বলতে ইচ্ছে করি। আচ্ছা, তাহলে এখানে নয়, চলো ওই পিছনের ঘরটাতে। পর্দা টানা আধা অন্ধকার ঘরে গেল ওরা। সেখানে একখানা পুরনো টেবিল, তার দুধারে দুখানা বেঞ্চ, দেয়ালে একটা বড় সাইজের ভারতবর্ষের ম্যাপ। আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে থাকতে পারলুম না। ইন্দ্রনাথকে এমন করে বলতে একমাত্র এলাই পারে, তবু তার পক্ষেও বলা সহজ নয়, তাই অস্বাভাবিক জোর লাগলো তার গলায়। ইন্দ্রনাথকে ভালো দেখতে বললে সবটা বলা হয় না। ওর চেহারায় আছে একটা কঠিন আকর্ষণ শক্তি, যেন একটা বজ্র বাঁধা আছে সুদূরে ওর অন্তরে। তার গর্জন কানে আসে না, তার নিষ্ঠুর দীপ্তি মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়ে। মুখের ভাবে মাজা ঘষা ভদ্রতা, শান দেওয়া ছুরির মতো। কড়া কথা বলতে বাধে না, কিন্তু হেসে বলে। গলার সুর রাগের বেগেও চড়ে না, রাগ প্রকাশ পায় হাসিতে। যতটুকু পরিচ্ছন্নতায় মর্যাদা রক্ষা হয় ততটুকু কখনো ভোলে না এবং অতিক্রমও করে না। চুল অনতি পরিমাণে ছাঁটা, যত্ন না করলেও এলোমেলো হবার আশঙ্কা নেই। মুখের রং বাদামি, লালের আভাস দেওয়া। ভুরুর উপর দুই পাশে প্রশস্ত টানা কপাল, দৃষ্টিতে কঠিন বুদ্ধির তীক্ষ্ণতা, ঠোঁটে অবিচলিত সংকল্প এবং প্রভুত্বের গৌরব। অত্যন্ত দুঃসাধ্য রকমের দাবি সে অনায়াসে করতে পারে। জানে সেই দাবি সহজে অগ্রাহ্য হবে না,
কেউ জানে তার বুদ্ধি অসামান্য, কেউ জানে তার শক্তি অলৌকিক। তার উপরে কারো আছে সীমাহীন শ্রদ্ধা, কারো আছে অকারণ ভয়। ইন্দ্রনাথ হাসি মুখে বললে, কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, সে তো বিয়ে করতে চায় না। কে বললে চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না, কিংবা নিজে ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, এখন সেটা সত্য নেই। মুখের কথায় সত্য সৃষ্টি করা যায় না। প্রতিজ্ঞা উমা আপনিই ভাঙত, আমি ভাঙালুম, ওর অপরাধ বাঁচিয়ে দিলুম। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব ওরই, না হয় ভাঙত, না হয় করত অপরাধ। ভাঙতে ভাঙতে আশেপাশে ভাঙচুর করত বিস্তর, লোকসান হতো আমাদের সকলেরই। ও কিন্তু বড় কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেব না, কাল পরশুর মধ্যেই বিয়ে চুকিয়ে দেওয়া যাবে। কাল পরশুর পরেও তো ওর সমস্ত জীবনটাই আছে। মেয়েদের বিয়ের আগেকার কান্না প্রভাতে মেঘডম্বরং। আপনি নিষ্ঠুর, কেননা মানুষকে যে বিধাতা ভালোবাসেন তিনি নিষ্ঠুর, জন্তুকেই তিনি প্রশ্রয় দেন। আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে, সেই জন্যেই ওকে তফাত করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরোলে ঘর থেকে বের করে রোগীকে হাসপাতালে পাঠানোই শ্রেয়। সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। সুকুমার তো কোনো অপরাধ করেনি, ওর মতো ছেলে আমাদের মধ্যে কজন আছে? ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়, সেই জন্যেই এত তাড়া। ওর মতো উঁচুদরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করা 2-1 ফোঁটা চোখের জলেই সম্ভব হতে পারে। রাগ করছো শুনে? রাগ করব কেন? মেয়েরা নিঃশব্দ নৈপুণ্যে প্রশ্রয় ঘটিয়েছে, আর তার দায় মানতে হয়েছে পুরুষকে। আমার অভিজ্ঞতায় এমন ঘটনার অভাব নেই। সময় হয়েছে সত্যের অনুরোধে ন্যায় বিচার করবার। আমি সেটা করে থাকি বলেই মেয়েরা আমাকে দেখতে পারে না। যার সঙ্গে উমার বিয়ের হুকুম, সেই ভোগীলালের মত কি? সেই নিষ্কণ্ঠক ভালো মানুষের মতামত বলে কোনো উপসর্গ নেই। বাঙালির মেয়ে মাত্রকে সে বিধাতার অপূর্ব সৃষ্টি বলে জানে। ওরকম মুগ্ধ স্বভাবের ছেলেকে দলের বাইরের আঙিনায় সরিয়ে ফেলা দরকার। জঞ্জাল ফেলার সবচেয়ে ভালো ঝুড়ি বিবাহ। এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষকে একত্র করেছেন কেন? শরীরটাতেই ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকেই ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই ক্লিবদের নিয়ে কাজ হবে না বলে। যখন দেখব আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যে অগ্নিকাণ্ড করতে বসেছে, দেব তাদের সরিয়ে। আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে, নেবানো মন দিয়ে তা হবে না, আর হবে না তাদের দিয়ে আগুন যারা চাপতে জানে না। গম্ভীর মুখে এলা বসে রইল। কিছুক্ষণ বাদে চোখ নামিয়ে বললে, আমাকে আপনি তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলো কেন? আপনি জানেন না? জানি না, কে বললে? দেখা গেল একদিন তোমার খদ্দরে একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরে অরুণোদয়। বুঝতে পারি একটা কোন পায়ের শব্দের প্রত্যাশায় তোমার কান পাতা থাকে। গেল শুক্রবারে যখন এলুম তোমার ঘরে, তুমি ভেবেছিলে আর কেউ বা। দেখলুম মনটা ঠিক করে নিতে কিছু সময় লাগলো। লজ্জা করো না তুমি, এতে অসঙ্গত কিছুই নেই। কর্ণমূল লাল করে চুপ করে রইল এলা। ইন্দ্রনাথ বললে, তুমি একজনকে ভালোবেসেছ, এই তো? তোমার মন তো জড় পাষাণে গড়া নয়। যাকে ভালোবাসো তাকেও জানি, অনুশোচনার কারণ কিছুই দেখছি নে। আপনি বলেছিলেন একমনা হয়ে কাজ করতে হবে, সকল অবস্থায় তা সম্ভব না হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারে তুমি তেমন মেয়ে নও। কিন্তু এর মধ্যে কিন্তু কিছুই নেই, তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমি তো আপনাদের কোনো কাজে লাগিনি, সে আপনি জানেন। তোমার কাছ থেকে কাজ চাইনে, কাজের কথা সব জানাইও নে তোমাকে। কেমন করে তুমি নিজে বুঝবে তোমার হাতের রক্তচন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয়? সেটুকু বাদ দিয়ে কেবল সুখমাইনের কাজ করাতে গেলে পুরো কাজ পাব না। আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি নে, যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনার কাছে মিথ্যে বলবো না, বুঝতে পারছি আমার ভালোবাসা দিনে দিনে আমার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চিরশিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধনারীশ্বর।
মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। এই মিলনকে নিস্তেজ করো না সংসার পিঞ্জরে বেঁধে। কিন্তু তবে আপনি যে ওই উমা কালু ভালোবাসার শুষ্ক রুদ্ররূপ ওরা সইতে পারবে কি করে? যে দাম্পত্যের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানেই দুজনকে গঙ্গা যাত্রায় পাঠাচ্ছি। সে কথা থাক। শোনা গেল তোমার ঘরে ডাকাত ঢুকেছিল পরশু রাত্রে? হ্যাঁ, ঢুকেছিল। তোমার জুজুৎসু শিক্ষায় ফল পেয়েছিলে কি? আমার বিশ্বাস ডাকাতের কবজি দিয়েছি ভেঙে। মনটার ভিতর আহা উহু করে ওঠেনি? করতো, কিন্তু ভয় ছিল ও আমাকে অপমান করবে। ও যদি যন্ত্রণায় হার মানত আমি শেষ পর্যন্ত মোচড় দিতে পারতাম না। চিনতে পেরেছিলে সে কে? অন্ধকারে দেখতে পাইনি। যদি পেতে তাহলে জানতে সে অনাদি। আহা, সে কি কথা! আমাদের অনাদি? সে যে ছেলে মানুষ। আমি তাকে পাঠিয়েছিল। আপনি কেন এমন কাজ করলেন? তোমারও পরীক্ষা হলো, তারও। কি নিষ্ঠুর! ছিলুম নিচের ঘরে, তখনই হাড় ঠিক করে দিয়েছি। তুমি নিজেকে মনে করো ব্যথা কাতর। বোঝাতে চেয়েছিলুম বিপদের মুখে কাতরতা স্বাভাবিক নয়। সেদিন তোমাকে বললুম ছাগলছানাটাকে পিস্তল করে মারতে। তুমি বললে কিছুতেই পারবে না। তোমার পিস্তুত বোন বাহাদুরি করে মারলে গুলি। যখন দেখলে জন্তুটা পা ভেঙে পড়ে গেল, কাঠিন্যের ভান করে হাহা করে হেসে উঠল। হিস্টেরিয়ার হাসি। সেদিন রাত্রিরে তার ঘুম হয়নি। কিন্তু তোমাকে যদি বাঘে খেতে আসতো আর তুমি যদি ভীতু না হতে, তাহলে তখনই তাকে মারতে, দ্বিধা করতে না। আমরা সেই বাঘটাকে মনের সামনে স্পষ্ট দেখছি। দয়ামায়া দিয়েছি বিসর্জন, নইলে নিজেকে সেন্টিমেন্টাল বলে ঘৃণা করতুম। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বুঝিয়েছিলেন। নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। যদি বুঝে থাকো একটা প্রশ্ন করব। তুমি অতীনকে ভালোবাসো? কোনো উত্তর না দিয়ে এলা চুপ করে রইল। যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারো না? তার পক্ষে এতই অসম্ভব যে হাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদি সম্ভব হয়? মুখে যাই বলি না কেন, নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি, আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি আমি ভুল করিনি। মাস্টারমশাই, আপনার পায়ে পড়ি, দিন অতীনকে নিষ্কৃতি। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে, তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। লোক চিনতে আপনি কি কখনো ভুল করেন না? করি। অনেক মানুষ আছে যাদের স্বভাবের দুরকম বুননির কাজ, দুটোর মধ্যে মিল নেই, অথচ দুটোই সত্য। তারা নিজেকেও নিজে ভুল করে। ভারী গলায় আওয়াজ এলো, কি হে ভায়া? কানাই বুঝি? এসো এসো। কানাই গুপ্ত এলো ঘরে। বেঁটে মোটা মানুষটি আধবুড়ো। সপ্তাহখানেক দাড়িগোফ কামাবার অবকাশ ছিল না। কণ্টকিত হয়ে উঠেছে মুখমণ্ডল, সামনের মাথায় টাক, ধুতির উপর মোটা খদ্দরের চাদর, ধোবার প্রসাদ বঞ্চিত, জামা নেই। হাত দুটো দেহের পরিমাণে খাটো, মনে হয় সর্বদা কাজে উদ্যত। দলের লোকের যথাসম্ভব অন্ন সংস্থানের জন্যই কানাইয়ের চায়ের দোকান। কানাই তার স্বাভাবিক চাপা ভাঙা গলায় বললে, ভায়া, তোমার খ্যাতি আছে বাক সংযমে, তুমি মুনি বললেই হয়। এলাদি তোমার সেই খ্যাতি বুঝি দিলে মাটি করে। ইন্দ্রনাথ হেসে বললে, কথা না বলারই সাধনা আমাদের, নিয়মটাকে রক্ষা করবার জন্যেই ব্যতিক্রমের দরকার। এই মেয়েটি নিজে কথা বলে না, অন্যকে কথা বলাবার ফাঁক দেয়। বাক্যের উপরে এ একটি বহুমূল্য আতিথ্য। কি বলো ভায়া, এলাদি কথা বলে না? তোমার কাছে চুপ, কিন্তু যেখানে মুখ খোলে সেখানে বাণীর বন্যা। আমি তো মাথা পাকা মানুষ, সারা পেলেই খাতাপত্র ফেলে আড়াল থেকে ওর কথা শুনতে আসি। এখন আমার প্রতি একটু মনোযোগ দিতে হবে। এলাদির মতো কণ্ঠ নয় আমার, কিন্তু সংক্ষেপে যেটুকু বলবো তা মর্মে প্রবেশ করবে। এলা তাড়াতাড়ি উঠে পড়ল। ইন্দ্রনাথ বলল, যাবার আগে একটা কথা তোমাকে জানিয়ে রাখি। দলের লোকের কাছে আমি তোমাকে নিন্দে করে থাকি। এমনকি এমন কথাও বলেছি যে একদিন তোমাকে হয়তো একেবারে নিশ্চিহ্ন সরিয়ে দিতে হবে। বলেছি, অতীনকে তুমি ভাঙিয়ে নিচ্ছ, সেই ভাঙনে আরও কিছু ভাঙবে। বলতে বলতে কথাটাকে সত্য করে তুলছেন কেন? কি জানি, এখানকার সঙ্গে হয়তো আমার একটা অসামঞ্জস্য আছে। থাকা সত্ত্বেও তোমাকে সন্দেহ করি নেই, কিন্তু তবু ওদের কাছে তোমার নিন্দে করি। তোমার শত্রু কেউ নেই এই জনপ্রবাদ,
কিন্তু দেখতে পাই তোমার 12 আনা অনুরক্তের বাংলাদেশি মন নিন্দা বিশ্বাস করবার আগ্রহে লালায়িত হয়ে ওঠে। এই নিন্দাবিলাসীরা নিষ্ঠাহীন, এদের নাম খাতায় টুকে রাখি। অনেকগুলো পাতা ভর্তি হলো। মাস্টার মশাই, ওরা নিন্দে ভালোবাসে বলেই নিন্দে করে, আমার উপর রাগ আছে বলে নয়। অজাতশত্রুর নাম শুনেছ এলা? এরা সবাই জাতশত্রু। জন্মকাল থেকেই এদের অহৈতুক শত্রুতা বাংলাদেশের অভ্যুত্থানের সমস্ত চেষ্টাকে কেবলই ধূলিসাৎ করছে। ভায়া, আজ এই পর্যন্ত, বিষয়টা আগামীবারে সমাপ্য। এলাদি, তোমার চায়ের নিমন্ত্রণ ভাঙবার মূলে যদি গোপনে আমি থাকি কিছু মনে করো না। আমার চায়ের দোকানটাতে কুলুপ পড়বার সময় আসন্ন। বোধহয় মাইল শতিন তফাতে গিয়ে এবার নাপিতের দোকান খুলতে হবে। ইতিমধ্যে অলকানন্দা তৈল 5 পিপে তৈরি করে রেখেছি, মহাদেবের জটা নিংড়ে বের করা। একটা সার্টিফিকেট দিও বৎসে, বলো অলকা তেল মাখার পর থেকে চুল বাঁধা একটা আপদ হয়েছে। দীর্ঘায়মানা বেনি সামলে তোলা স্বয়ং দশভুজা দেবীর দুঃসাধ্য। যাবার সময় এলা দরজার কাছে এসে মুখ ফিরিয়ে বললে, মাস্টার মশাই, মনে রইল আপনার কথা, প্রস্তুত থাকব। আমাকে সরাবার দিন হয়তো আসবে, নিঃশব্দেই মিলিয়ে যাব। এলা চলে গেলে ইন্দ্রনাথ বললে, তোমাকে চঞ্চল দেখছি কেন হে কানাই? সম্প্রতি রাস্তার ধারে আমার ওই সামনের টেবিলেই বসে গোটা 3 গুন্ডা ছেলে বীররস প্রচার করছিল। আওয়াজে বোঝা যায় জন বৃষভেরই পুষ্যি বাছুর। আমি সিডিশনের নমুনা শুদ্ধ ওদের নামে পুলিশে রিপোর্ট করে দিয়েছি। আন্দাজ করতে ভুল করনি তো কানাই? বরং ভুল করে সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহ না করে ভুল করা সাংঘাতিক। খাঁটি বোকাই যদি হয় তাহলে কেউ ওদের বাঁচাতে পারবে না, আর যদি হয় খাঁটি দুশমন তাহলে ওদের মারবে কে? আমার রিপোর্টে উন্নতিই হবে। সেদিন চড়া গলায় শয়তানি শাসন প্রণালীর উপর দিয়ে রক্তগঙ্গা বওয়াবার প্রস্তাব তুলেছিল। নিশ্চয়ই অভয়চরণ রক্ষিত এদের উপাধি। একদিন সন্ধ্যাবেলায় ক্যাশ বাক্স নিয়ে হিসেব মেলাতে বসেছিল। হঠাৎ একটা ধুলো মাখা ছেঁড়া কাপড় পরা ছেলে এসে চুপি চুপি বললে, টাকা চাই 25টা, যেতে হবে দিনাজপুরে। আমাদের মথুর মামার নাম করলে। আমি লাফ দিয়ে উঠে চিৎকার করে বলে উঠল, শয়তান, এত বড় আসপর্দা তোমার! এখনই ধরিয়ে দেব পুলিশের হাতে। সময় হাতে একটুও ছিল না, নইলে প্রহসনটা শেষ করতুম, নিয়ে যেতুম থানায়। তোমার ছেলেরা যারা পাশের ঘরে বসে চা খাচ্ছিল তারা আমার উপর অগ্নিশর্মা। ওকে দেবে বলে চাঁদা তোলবার চেষ্টা করতে গিয়ে দেখলে সবার পকেট 20-13 আনার বেশি ফান্ড উঠল না। ছেলেটা আমার মূর্তি দেখে সরে পড়েছে। তবে তো দেখছি তোমার ঢাকনির ফুটো দিয়ে গন্ধ বেরিয়ে পড়েছে। মাছির আমদানি শুরু হলো। সন্দেহ নেই ভায়া, এখনই ছড়িয়ে ফেলো তোমার ছেলেগুলোকে দূরে দূরে। ওদের একজনও যেন বেকার না থাকে। অস্টেন্সিবল মিনস অফ লাইভলিহুড প্রত্যেকেরই থাকা চাই। চাই নিশ্চয়ই, কিন্তু উপায় ঠাউরেছ? অনেক দিন থেকে হাত খোলসা ছিল না, নিজে করতে পারিনি। ভেবে রেখেছি, উপকরণও জমিয়েছি ধীরে ধীরে। মাধব কবিরাজ বিক্রি করে জরাশনি বটিকা, তার 12 আনা কুইনিন। সেগুলো তার কাছ থেকে নিয়ে লেবেল বদলে নাম দেব ম্যালেরিয়ার গুটিকা। কুইনিনের পিছনে অনেকখানি মিথ্যে কথা জুড়তে হবে। প্রতুল সেনকে লাগানো যাবে ক্যাম্বিসের ব্যাগ হাতে ওই গুটিকা প্রচার করার কাজে। তোমার নিবারণ ফার্স্ট ক্লাস MSc। লজ্জা ত্যাগ করে পড়ুক ভৈরবী কবচ নিয়ে। এই কবচে সপ্ত ধাতুর উপরে 90 রসায়নের আরও গোটাকতক নূতন ধাতুর নাম জড়িয়ে প্রাচীন ঋষিদের সঙ্গে আধুনিক বিজ্ঞানের অভূতপূর্ব সম্মিলন সাধনা করা যেতে পারে। জগবন্ধু সংস্কৃত শ্লোকের উপর ব্যাকরণের ভেলকি লাগিয়ে উচ্চস্বরে প্রমাণ করতে থাকুক যে চাণক্য জন্মেছিলেন বাংলাদেশের নেত্রকোনায়। আমারও জন্মস্থান ওই সাব ডিভিশনে। এই নিয়ে সাংঘাতিক কথা কাটাকাটি চলুক সাহিত্যে। অবশেষে চাণক্য জয়ন্তী করা যাবে আমারই প্রপিতামহের পোড়োভিটের উপরে। তোমাদের ক্যাম্বেলি ডাক্তার তারিণী সান্ডেল মা শীতলা মন্দিরে নির্মাণের জন্য চাঁদা চেয়ে পাড়া অস্থির করে বেড়াক। আসল কথা হচ্ছে, তোমার সবচেয়ে মাথা উঁচু গ্রেনেডিয়ার ছেলের দলকে কিছুদিন বাজে ব্যবসায় ঢাকা দিয়ে রাখতে হবে। কেউ বা ওদের বোকা বলুক, কেউ বা বলুক ওরা চতুর বিষয়ী লোক। ইন্দ্রনাথ হেসে বললে, তোমার কথা শুনে আমার ইচ্ছে হচ্ছে একটি ব্যবসায়ে লাগি। আর কিছুর জন্যে না, কেবল দেউলে হবার কার্যপ্রণালী এবং সাইকোলজি অনুশীলন করবার জন্যে। কানাই বললে, তুমি যে ব্যবসায় লেগেছ ভায়া, সেটা আজ হোক বা কাল হোক নিশ্চিত দেউলে হবারই মুখে আছে। যারা দেউলে হয় তারা বোঝে না বলে হয় তা নয়, তারা লোকসানের রাস্তা কোনো মতে ছাড়তে পারে না বলেই হয়। দেউলে হওয়ার মরণ টান একটা সাবলাইম আকর্ষণ। ও বিষয়টা বর্তমানে আলোচনা করে ফল নেই। একটা প্রশ্ন মনে আছে, সেটা তোমাকে জিজ্ঞাসা করে নিই। এলার মতো সুন্দরী সর্বদা দেখতে পাওয়া যায় না, এই কথা মানো কি না? মানি বই কি।
তাহলে ওকে তোমাদের মধ্যে রেখেছ কোন সাহসে? কানাই, এতদিনে আমাকে তোমার বোঝা উচিত ছিল। আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। আমার কাজে আমি আগুনকে বাদ দিতে চাইনি। অর্থাৎ তাতে কাজ নষ্ট হোক বা না হোক তুমি কেয়ার করো না। সৃষ্টিকর্তা আগুন নিয়ে খেলা করে। নিশ্চিত ফলের হিসেব করে সৃষ্টির কাজ চলে না। অনিশ্চিতের প্রত্যাশাতেই তার বিরাট প্রবর্তনা। ঠান্ডা মাল মশলা নিয়ে বুড়ো আঙুলে টিপে টিপে যে পুতুল গড়া হয় তার বাজার দর খতিয়ে লোভ করবার মন আমার নয়। ওই যে অতীন ছেলেটা এসেছে এলার টানে, ওর মধ্যে বিপদ ঘটাবার ডায়নামাইট আছে। ওর প্রতি তাই আমার এত ঔৎসুক্য। ভায়া, তোমার এই ভীষণ ল্যাবরেটরিতে আমরা ঝাড়ন কাঁধে বেহারার কাজ করি মাত্র। ক্ষেপে ওঠে যদি কোনো গ্যাস, যদি কোনো যন্ত্র ফেটে ফুটে ছিটকে পড়ে, তাহলে আমাদের কপাল ভাঙবে সাতখানা হয়ে। সেটা নিয়ে গর্ব করবার মতো জোর আমাদের খুলির তলায় নেই। জবাব দিয়ে বিদেয় নাও না কেন? ফলের লোভ যে আছে আমাদের, তোমার না থাকতে পারে। তোমারই দালালদের মুখে একদা শুনেছিলুম এলিক্সির অফ লাইফ হয়তো মিলতে পারে। তোমার এই সর্বনেশে রিসার্চের চক্রান্তে গরিব আমরা ধরা দিয়েছে নিশ্চিত আশারি টানে, অনিশ্চিতের কুহকে নয়। তুমি এটাকে দেখছো জুয়া খেলার দিক থেকে, আমরা দেখছি ব্যবসার সাদা চোখে। অবশেষে খোতেনের খাতায় আগুন লাগিয়ে আমাদের সঙ্গে ঠাট্টা করো না ভায়া। ওর প্রত্যেক সিকি পয়সায় আছে আমাদের বুকের রক্ত। আমার মনে কোনো অন্ধবিশ্বাস নেই কানাই। হারজিতের কথা ভাবা একেবারে ছেড়ে দিয়েছি। প্রকাণ্ড কর্মের ক্ষেত্রে আমি কর্তা। এইখানেই আমাকে মানায় বলেই আমি আছি। এখানে হারও বড়, জিতও বড়। ওরা চারদিকের দরজা বন্ধ করে আমাকে ছোট করতে চেয়েছিল। মরতে মরতে প্রমাণ করতে চাই আমি বড়। আমার ডাক শুনে কত মানুষের মতো মানুষ মৃত্যুকে অবজ্ঞা করে চারিদিকে এসে জুটল, সে তো তুমি দেখতে পাচ্ছ কানাই। কেন আমি ডাকতে পারি বলি? সেই কথাটা ভালো করে জেনে এবং জানিয়ে যাব। তারপরে যা হয় হোক। তোমাকে তো বাইরে থেকে একদিন দেখতে ছিল সামান্য, কিন্তু তোমার অসামান্যকে আমি প্রকাশিত করেছি। রসিয়ে তুললুম তোমাদের। মানুষ নিয়ে এই আমার রসায়নের সাধনা। আর বেশি কি চাই? ঐতিহাসিক মহাকাব্যের সমাপ্তি হতে পারে পরাজয়ের মহাশ্মশানে, কিন্তু মহাকাব্য তো বটে। গোলাপি চাপা এই খর্ব মনুষ্যত্বের দেশে মরার মতো মরতে পারাও যে একটা সুযোগ। ভায়া, আমার মতো অকাল্পনিক প্র্যাকটিক্যাল লোককেও তুমি টান মেরে এনেছো ঘোরতর পাগলামির তাণ্ডব নৃত্যমঞ্চে। ভাবি যখন এই রহস্যের অন্ত পাইনে আমি কাঙালের মতো করে কিছুই চাইনে বলেই তোমাদের উপরে আমার এত জোর। মায়া দিয়ে ভুলিয়ে লোভ দেখিয়ে ডাকিনে কাউকে। ডাক দিই অসাধ্যের মধ্যে, ফলের জন্য নয়, বীর্য প্রমাণের জন্যে। আমার স্বভাবটা ইম্পার্সোনাল, যা অনিবার্য তাকে আমি অক্ষুব্ধ মনে স্বীকার করে নিতে পারি। ইতিহাস তো পড়েছি, দেখেছি কত মহা সাম্রাজ্য গৌরবের অভ্রভেদী শিখরে উঠেছিল, আজ তারা ধুলোয় মিলিয়ে গেছে। আর এই দেশ যেহেতু আমারই দেশ, সৌভাগ্যের চিরসত্ত্ব নিয়ে ইতিহাসের উঁচু গতিতে গদিয়ান হয়ে বসে থাকবে। পরাভবের সমস্ত কারণগুলোর পায় সিঁদুর চন্দন মাখিয়ে ঘণ্টা নেড়ে পুজো করতে করতে বোকার মতন এমন আবদার করব কার কাছে? আমি তো কখনোই করি নে। বৈজ্ঞানিকের নির্মোহ মন নিয়ে মেনে নিই যার মরণদশা সে মরবেই। তবে দেশের চরম দুরবস্থা আমার মাথা হেঁট করতে পারবে না। আমি তারও অনেক ঊর্ধ্বে। আত্মার অবসাদ ঘটতে দেব না মরবার সমস্ত লক্ষণ দেখেও। আর আমরা? তোমরা কি খোকা? মাঝ দরিয়ায় যে জাহাজের তলা গিয়েছে 7 জায়গায় ফাঁক হয়ে, কেঁদে কেটে মন্ত্র পড়ে কর্তার দোহাই পেরে তাকে বাঁচাতে পারবে না? যদি পারি তবে কি? তোমরা কজনে জেনে শুনে সে ডুবো জাহাজেই ঝড়ের মুখে সাংঘাতিক পাল তুলে দিয়েছ। তোমাদের পাঁজর কাঁপেনি। এমন যে কজনকে পাই ডুবতে ডুবতে তাদের নিয়েই আমাদের জিত। রসাতলে যাবার জন্যে যে দেশ অন্ধভাবে প্রস্তুত, তারই মাস্তলে তোমরা শেষ পর্যন্ত জয়ধ্বজা উড়িয়েছ। তোমরা না করেছ মিথ্যে আশা, না করেছ কাঙালপনা, না কেঁদেছ নৈরাশ্যে হাউ হাউ করে। তোমরা তবু হাল ছাড়নি যখন জলে ভরেছে জাহাজের খোল। হাল ছাড়াতেই কাপুরুষতা। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। তোমাদের যে কজনকে পেয়েছি তাদেরই নিয়ে। তারপরে কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচনা। তুমি যা বলছো তার মধ্যে থেকে একটা প্রধান কথা বাদ গেছে বলে মনে হয়। কোন কথাটা? তোমার মনে কি রাগও নেই? এত ইম্পার্সোনাল তুমি। রাগ কার উপরে? ইংরেজের উপরে? যে জোয়ান মদ খেয়ে চোখ লাল না করলে লড়তে পারেই না, সেই গ্রাম্যকে আমি অবজ্ঞা করি। রাগের মাথায় কর্তব্য করতে গেলে অকর্তব্য করার সম্ভাবনাই বেশি। তা হোক,
কিন্তু রাগের কারণ থাকলে রাগ না করাটা অমানবিক। সমস্ত ইউরোপের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ইংরেজকেও জানি। যত পশ্চিমী জাত আছে তার মধ্যে ওরা সবচেয়ে বড় জাত। রিপুর দ্বারায় ওরা যে মারতে পারে না তা নয়, কিন্তু পুরোপুরি পারে না, লজ্জা পায়। ওদের নিজেদের মধ্যে যারা বড় তাদেরই কাছে জবাবদিহি করতে ওদের সবচেয়ে ভয়। ওরা নিজেকে ভোলায়, তাদেরও ভোলায়। ওদের উপরে যতটা রাগ করলে ফুল স্টিম বানিয়ে তোলা যায় ততটা রাগ করা আমার দ্বারা সম্ভব হয় না। অদ্ভুত তুমি। 16 আনা মারির চোটে আমাদের মেরুদণ্ড ওরা চিরকালের মতো গুঁড়িয়ে দিতে পারত, সেটা ওরা পারলে না। আমি ওদের মনুষ্যত্বকে বাহাদুরি দিই। পরের দেশ শাসন করতে করতে সেই মনুষ্যত্ব ক্ষয় হয়ে আসছে, তাতেই মরণ দশা ধরেছে ওদের ভিতর থেকে। এত বেশি বিদেশের বোঝা আর কোনো জাতের ঘাড়ে নেই। এতে ওদের স্বভাব যাচ্ছে নষ্ট হয়ে। সে ওরা বুঝবে। কিন্তু তোমার এই অধ্যাবসায়কে প্রায় অহৈতুক করে তুলেছ, এটা আমার কাছে বাড়াবাড়ি ঠেকে। অত্যন্ত ভুল। আমি অবিচার করব না, উন্মত্ত হব না, দেশকে দেবী বলে মা মা বলে অশ্রুপাত করব না, তবু কাজ করব, এতেই আমার জোর। শত্রুকে যদি শত্রু বলে তাকে দেশ না করো তবে তার বিরুদ্ধে হাত চালাবে কি করে? রাস্তায় পাথর পড়ে থাকলে তার বিরুদ্ধে হাতিয়ার চালাই যেমন করে, অপ্রমত্ত বুদ্ধি নিয়ে। ওরা ভালো কি মন্দ সেটা তর্কের বিষয় নয়। ওদের রাজত্ব বিদেশি রাজত্ব, সেটাতে ভিতর থেকে আমাদের আত্মলোভ করছে। এই স্বভাব বিরুদ্ধ অবস্থাকে নড়াতে চেষ্টা করে আমার মানব স্বভাবকে আমি স্বীকার করি। কিন্তু সফলতা সম্বন্ধে তোমার নিশ্চিত আশা নেই? নাই রইল, তবু নিজের স্বভাবের অপমান ঘটাবো না। সামনে মৃত্যুই যদি সবচেয়ে নিশ্চিত হয় তবুও পরাভবের আশঙ্কা আছে বলেই স্পর্ধা করে তাকে উপেক্ষা করে আত্মমর্যাদা রাখতে হবে। আমি তো মনে করি এইটাই আজ আমাদের শেষ কর্তব্য। ওই আসছেন রক্তগঙ্গা বওয়াবার মেকি ভগীরথ, ওকে চা খাইয়ে আসি গে। সেই সঙ্গে স্পষ্ট ভাষায় খবরও দেব যে পুলিশকে সব কথা রিপোর্ট করা হয়েছে। তোমার দলের বোকারা আমাকে লিঞ্চ করে না বসে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব অতীন ও এলার কথা।